নমস্কার, আমি ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, তৃণমূলী জমানায় এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলোকে আপনি স্বাভাবিকভাবে বর্ণনা করতে পারবেনই না। সেগুলো নিয়ে অনেক মিম হয়েছে, সোশ্যাল মিডিয়ায় হাসি ঠাট্টা ইত্যাদি হয়েছে, কিন্তু একটু তলিয়ে ভাবলে দেখা যাবে সেগুলো কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবাংলার যে জায়গা, যে সম্মান, সেটাকে কিন্তু আঘাত করেছে এবং আমাদের মান সম্মান কিন্তু সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন 2025 সালের 13ই ডিসেম্বর একটা মেগা ইভেন্টের দিন ছিল। লিওনেল মেসি, যাকে এই প্রজন্মের সবাই গোট বলে রাখে, গ্রেটেস্ট অফ অল টাইম, যদিও সেটা নিয়ে বিতর্ক থাকবে। কেউ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বেশি পছন্দ করে, কেউ এখনও মনে করে পেলে মারাদোনা বেটার। কিন্তু যাই হোক, এই সময়কার অন্যতম উজ্জ্বলতম নক্ষত্র লিওনেল মেসি, সেটা নিয়ে তো আর কোনো দ্বিমতের অবকাশ নেই। এহেন লিওনেল মেসিকে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করলেন সত্যেন্দ্র দত্ত এবং তার টিমস, এমজিওআই সংস্থা। তারা কলকাতায় নিয়ে আসবেন লিওনেল মেসিকে। একটা দ্য গোট ট্যুর হবে, সেখানে কলকাতা থাকবে, দিল্লি থাকবে, মুম্বাই থাকবে। তো এর ফলে স্বাভাবিকভাবেই বাঙালিরা আবেগপ্রবণ, কলকাতা প্যাশনের শহর, এবং বাঙালিরা কিন্তু ফুটবল নিয়ে যথেষ্ট আবেগপ্রবণ। ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা হলে ডার্বি ম্যাচগুলোতে কী জাতীয় আবেগ আমরা দেখতে পাই, আমরা সকলেই কম বেশি জানি। সে পুলিশও দেখি কেউ যে দলের সাপোর্টার সেই দল জিতলে নাচানাচি করে। তো এতটাই আবেগ আমাদের ফুটবল নিয়ে। শুধু কলকাতা নয়, সারা বাংলার ক্ষেত্রেই কিন্তু এটা সত্যি। পশ্চিমবাংলার প্রতিটি কোণে আমাদের দিকে যেমন আবার ইস্টবেঙ্গলের সাপোর্টার খুব বেশি, তো এখানেও একটা পাগলামো রয়েছে। তো সামগ্রিকভাবে পশ্চিমবাংলায় ফুটবল ক্রিকেট নিয়ে পাগলামো তো রয়েছে। আর ফুটবলটা যেহেতু বাঙালির একটা খুব প্রাণের খেলা, তো সেহেতু ফুটবল নিয়ে একটা অতিরিক্ত মাদকতা তো কাজ করেই। সেই বাঙালি আড়াআড়িভাবে বিভক্ত। কেউ ব্রাজিলের সাপোর্টার, কেউ আর্জেন্টিনার সাপোর্টার। যারা আর্জেন্টিনার সাপোর্টার তাদের কাছে লিওনেল মেসি ভগবান। যারা ব্রাজিলের সাপোর্টার তারাও লিওনেল মেসির ফ্যান, বিশেষ করে বাচ্চা কাচ্চারা এবং এই প্রজন্মের জেনজি তো অবশ্যই, তারা তো ঢালাও প্রায় লিওনেল মেসির ফ্যান। এখন লিওনেল মেসি আসবে কলকাতায়, তো স্বাভাবিকভাবে সেটা নিয়ে একটা বিশাল উৎসাহ তৈরি হয়েছে, একটা তরঙ্গ তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে, যে লিওনেল মেসিকে সামনে থেকে দেখব। এটা আমাদেরও ছিল। আমাদের সময় সৌরভ গাঙ্গুলি খুব পপুলার ছিলেন। তিনি তখন এই সমস্ত রাজনীতির পঙ্কিলতার আবর্তে ঢোকেননি। তিনি খুব ভালো খেলতেন এবং তিনি খুব একজন লড়াকু ক্রিকেটার ছিলেন। তার একটা বড় ক্রেজ ছিল, সেটা বলছি না লিওনেল মেসির মতো ছিল, কিন্তু একটা বিশাল বড় ক্রেজ ছিল। আমরা সৌরভ গাঙ্গুলিকে সামনে থেকে দেখবার জন্য কত ভিড় ঠেলে এগিয়ে যেতাম। ঠিক আছে, আমাদের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বেশ কয়েকবার এসেছিলেন এবং আমরা অনেক ভিড় টিট ঠেলে গিয়ে শেষ পর্যন্ত তাকে চোখের সামনে সোজাসুজি দেখেছিলাম আর কি, সামনে থেকে দেখা যাকে বলে। তো এটা হয়, প্রিয় খেলোয়াড়দের দেখতে, প্রিয় নায়ক নায়িকাকে দেখতে এই উৎসাহ থাকাটা খুব স্বাভাবিক। তো এবার লিওনেল মেসি, যাকে নিয়ে উন্মাদনার তুঙ্গে, মানে লিওনেল মেসি এই মুহূর্তের উজ্জ্বলতম নক্ষত্র এবং বিশ্বকাপ জিতেছিলেন 2022 সালে, সুতরাং তাকে নিয়ে উন্মাদনা আরও বেশি। সেই লিওনেল মেসিকে সতীর্থ দত্ত কলকাতায় নিয়ে এলেন। তো স্বাভাবিকভাবে টিকিটের দাম খুব একটা তো কম হবে না, বেশিই হবে। কারণ লিওনেল মেসিকে আনার একটা খরচ আছে, ইভেন্টগুলো অর্গানাইজ করার একটা খরচ আছে। তার সাথে ডিমারিয়া, ডিপল পসিবলি তারা এসেছিলেন। তো যাকে নিয়ে একটা সামগ্রিক উন্মাদনা তৈরি হয় এবং এদেরকে নিয়ে আসার যে একটা বিশাল ব্যয়ভার, সেটা টিকিটের দাম দিয়ে উঠবে অবশ্যই। টিকিটের দাম আর স্পন্সর, এটাই তো অপশান আছে। তো টিকিট বেশ চড়া দামেই বিক্রি হলো, কিন্তু টিকিটের দাম চড়া থাকলেও আবেগ এতটা চড়া ছিল যে সাধারণ মানুষ খুব একটা বেশি টিকিটের দাম নিয়ে ভাবিত ছিল না। আমি অনেককে এমন চিনি যে যারা গোটা মাসের স্যালারি দিয়ে দিয়েছে টিকিটে, একটু যদি সামনে থেকে দেখা যায় লিওনেল মেসিকে, মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। যাক, 1 মাসের স্যালারি চলে যাক, কিন্তু লিওনেল মেসিকে তো সামনে থেকে দেখতে পারবো। যতদিন বাঁচবো এই তো একটা ভালো অনুভূতি নিয়ে বাঁচবো যে মেসিকে সামনে থেকে দেখেছিলাম। এই জাতীয় একটা ইমোশন কিন্তু মানুষকে ড্রাইভ করে, সেই সমস্ত সময় মানুষের মনে ড্রাইভ করে। এবার স্বাভাবিকভাবেই উন্মাদনা তুঙ্গে। কিন্তু যখন লিওনেল মেসি যুবভারতীতে এসে পৌঁছলেন, প্রথমে কলকাতায় আসার পর থেকেই তাকে নিয়ে একটা বিশৃঙ্খলা দেখা গেল। এখন এই মুহূর্তে যিনি জেলবন্দি, সুজিত বসু, তিনি তাকে প্রথম দিনের জন্য বাজেয়াপ্ত করলেন লিওনেল মেসিকে।
তাকে নিয়ে গিয়ে একটা কোথায় স্ট্যাচু উদ্বোধন করালেন, সেই স্ট্যাচুটা লিওনেল মেসির, বলে দিতে হবে, কিন্তু সেই স্ট্যাচুর যা কারিগরি সেটা দেখে সম্মানের থেকে লজ্জা হওয়াটাই বেশি স্বাভাবিক। লিওনেল মেসির স্ট্যাচু বাংলায় তৈরি হয়েছে, এটা অত্যন্ত গর্বের ব্যাপার হতে পারতো, কিন্তু আনফর্চুনেটলি সেই স্ট্যাচুটা যেটা আছে, জানি না এখনও আছে কি না, ওই স্ট্যাচুটা রাখার কোনো মানে হয় না, কারণ ওটা লিওনেল মেসির স্ট্যাচু হয়নি। প্লাস এত বাজেভাবে তৈরি করেছেন যিনি কারিগর, তিনি এখানে তাকে কোনো নম্বরই দেওয়া যাচ্ছে না। যাকে প্রথম দিন সুজিত বসু বাজেয়াপ্ত করলেন, এবার পরবর্তী যে সময় অর্থাৎ পরের দিন লিওনেল মেসি যুব ভারতীতে প্রোগ্রাম ছিল এবং সেখানেই কিন্তু সাধারণ মানুষ টিকিট কেটে লিওনেল মেসিকে সামনাসামনি চোখের সামনে থেকে দেখবে এই প্রত্যাশা করেছিলেন, কিন্তু সেগুড়ে বালি। লিওনেল মেসি যখন মাঠে ঢুকলেন, দেখা গেল তৎকালীন ক্রীড়ামন্ত্রী, তৎকালীন তৃণমূলের সব বড় বড় নেতার আত্মীয়রা এবং তৎকালীন তৃণমূল সরকারের যারা কাছের লোক, পেয়ারের লোক, তারা, অভিনেতা অভিনেত্রীরা একটু দূরে, সবাই মিলে লিওনেল মেসিকে এসকর্ট করে রাখলেন। লিওনেল মেসির সিকিউরিটিরা নার্ভাস হয়ে গেলেন যে এটা কোথায় এসে পড়লাম রে বাবা, আমরা তাহলে কী কাজ করব। সতর্ক দত্ত চিৎকার করে যাচ্ছেন মাইকের সামনে যে আপনারা এত ভিড় করবেন না, এখানে কেউ অ্যালাউ না, কিন্তু কার কথা কে শুনবে? স্বয়ং যিনি ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া প্রশাসক, তিনিও আইন ভঙ্গ করে লিওনেল মেসিকে জড়িয়ে ধরলেন, লিওনেল মেসির গায়ে, কোমরে আর কোথাও কোথাও হাত দিয়ে ছবি তুললেন, সাথে ছোট ছোট বাচ্চা কাচ্চারা যারা এসছিল, তার আত্মীয়রা এবং বিভিন্ন তৃণমূল নেতাদের আত্মীয়রা, তারা সবাই লিওনেল মেসিকে ঘিরে ধরে ছবি টবি তুললেন এবং তারা লিওনেল মেসিকে ঘিরে রাখলেন। লিওনেল মেসি স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট হয়ে পড়ল এবং কেউ বোধহয় ডি মারিয়া বা জে পলকে ধাক্কা দিয়েছিল, সেটাও ওদের ম্যানেজার খুব ভালোভাবে নেয়নি। এর ফলশ্রুতি হচ্ছে 15-20 মিনিটের মধ্যে লিওনেল মেসি ডিসাইড করলেন যে তিনি আর এখানে থাকবেন না, এই বিশৃঙ্খলার মধ্যে তিনি আর থাকবেন না, তিনি এখান থেকে বেরিয়ে যাবেন। এবার তিনি বেরিয়ে গেলেন, তার জায়গা থেকে তিনি ঠিক। এখন এটা নিয়েও বিতর্ক অনেকে তৈরি করেছেন যে লিওনেল মেসি থাকা উচিত ছিল পশ্চিমবঙ্গ মানুষের আবেগকে সম্মান দিয়ে। আচ্ছা, আবেগকে তো সম্মান দেবে একটা মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষের তো একটা প্রাণভয় আছে। লিওনেল মেসি এই জাতীয় একজন সুপারস্টার, সেখানে যদি কিছু এরকম অদ্ভুত মনোবৃত্তির মানুষ তাকে এভাবে এসকর্ট করে রাখেন, তার ঘাড়ে, হাতে, পায়ে হাত দিয়ে ছবি তোলেন এবং সেখানে তিনি নিজেকে সেফ ফিল করবেন না, এটাই তো স্বাভাবিক। এর ফলে গোটা প্রোগ্রামটি সেখানে মাটি হয়ে যায়। সাধারণ মানুষ যারা চড়া দামে টিকিট কেটেছিলেন, স্যালারির টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, তারা লিওনেল মেসিকে দেখতে পেলেন না এবং তারপর একটা বিশৃঙ্খলা তো তৈরি হয়। তারাও তাদের প্রতিবাদ জানায়, সিট টিট ভেঙে ফেলে, জলের বোতল টোতল ছুঁড়ে মারে। বাই দ্য ওয়ে, জলের বোতলের দাম 20 টাকার বোতলের দাম ওখানে 200 টাকা ছিল, কারণ ওটাও একটা সিন্ডিকেটের পার্ট ছিল। তৃণমূল আমলে সবই সিন্ডিকেট ছিল, তো ওটাও একটা সিন্ডিকেটের পার্ট ছিল। ভিতরে যদি আপনি জলের বোতল কেনেন যুবভারতীর ভেতরে, 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি হবে, আইনক্সও অত দাম নয়। যাকে সেটা গেল। তো আলটিমেটলি প্রোগ্রামটা পণ্ড হয়ে যায়। আবার পশ্চিমবাংলার মান সম্মান, সাধারণ মানুষের মান সম্মান, সেটা বিশ্বের দরবারে নেমে যায় এবং বিশ্বের দরবারে অবশ্যই পশ্চিমবাংলার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। এর ফলে যেটা হয়, সেই তৃণমূল সরকার তারা শতদ্রু দত্তকে বরির পাঠা করে এবং তাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়, যদিও তারই ইভেন্ট ছিল। কিন্তু পরবর্তী সময়ে যেটা দিল্লি, মুম্বাই, আরেকটা কোনো শহরে, আর প্রবাবলি হায়দ্রাবাদ বা চেন্নাই, ভুলে গেছি, কিন্তু এই দুটোর মধ্যে একটা শহরে এবং দিল্লি, মুম্বাইতে আরও ইভেন্ট ছিল লিওনেল মেসির, কিন্তু শতদ্রু দত্তকে অ্যারেস্ট করে নেওয়া হয়। এই ঘটনার দায়িত্ব, এই ঘটনার রেসপন্সিবিলিটি তার কাঁধেই আরোপিত করা হয় এবং যার ফলে বলা হয় যে তিনি নাকি এই ইভেন্টটা পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন, তিনি পাবলিকের টাকা মেরেছেন এবং তাকেই এর ক্ষতিপূরণ দিতে হবে, তার বিরুদ্ধে কেস হবে, এই মর্মে তাকে অ্যারেস্ট করা হয়। অথচ দেখুন, যে মেন ইভেন্ট অর্গানাইজার শতদ্রু দত্ত, তিনি অনুপস্থিত, তিনি কলকাতার জেলে। তৎসত্ত্বেও অন্য রাজ্যগুলিতে কিন্তু এই ইভেন্ট একদম মসৃণভাবে সংগঠিত হয়, কোথাও কোনো বিশৃঙ্খলতা নেই। সাধারণ মানুষ লিওনেল মেসিকে চোখের সামনে ওই সমস্ত স্টেটে দেখতে পায়। লিওনেল মেসির সাথে ইন্টারাকশন না হলেও লিওনেল মেসি তাদের সাথে ফুটবল খেলার মাধ্যমে ইন্টারাক্ট করেন, বল ছুঁড়ে মারেন গ্যালারিতে, যেগুলো মারাদোনার সময় আমরা পশ্চিমবঙ্গ হতে দেখেছি যখন সুভাষ চক্রবর্তী ক্রীড়ামন্ত্রী ছিলেন। কিন্তু আনফর্চুনেটলি 2025 সালের 13ই ডিসেম্বর
যেটা আমরা প্রত্যাশা করেছিলাম সবাই, সেটা আমরা ছুঁতে পারিনি এবং কোনোভাবেই সেই প্রোগ্রামটিকে সফল বলা যায় না, বরঞ্চ প্রচণ্ড বিশৃঙ্খল একটা প্রোগ্রাম বলেই সেটাকে বর্ণনা করতে হয়। তো এখান থেকে যে প্রশ্নগুলো সামনে চলে আসে সেদিন থেকেই তর্ক বিতর্কের একটা ভরকেন্দ্র হয়ে ওঠে যে আসলে কি শতদ্র দত্তই রেসপন্সিবল ছিল, নাকি তখনকার দিনের যিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন তিনি এবং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর জন্য মূল রেসপন্সিবল অথরিটি ছিল। শতদ্র দত্তকে কি বলির পাঠা করা হলো? এবার তখন তো তৃণমূলের জমানা, তখন তো তৃণমূলের হ্যাঁতে হ্যাঁ মেলানোর লোকই বেশি, এর বিপক্ষে তো আর কেউ কিছু বলবে না। সেই জন্য তখন শতদ্র দত্তকে অ্যারেস্ট করার মাধ্যমে সাময়িকভাবে তারা সিচুয়েশনটিকে ম্যানেজ করতে সমর্থ হয়। কিন্তু এরপর 2026-এ ইলেকশন হয়, ইলেকশনে পালাবদল ঘটে, পরিবর্তন ঘটে, বিজেপি ক্ষমতায় আসে। এবার তো সবাই মুখ খুলেছে, শতদ্র দত্ত এবার খোলা একদম ভয়েসে বলছে যে আমার কোনো দায়িত্ব ছিল না, আমি পুলিশের সামনে, পুলিশের সঙ্গে, প্রশাসকদের সঙ্গে অজস্রবার মিটিং করেছি, 10 বারের বেশি মিটিং করেছি। আমার ওপর টিকিট দেওয়ার জন্য প্রচুর চাপ দিয়েছে সেই সময়কার যিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন তিনি। 20% টিকিট দিতে হবে বলেছিলেন। স্বাভাবিকভাবেই শতদ্র দত্ত সেটাতে রাজি হয়নি, কারণ এটা তো একটা ইভেন্ট। 20% টিকিট যদি কাউকে বিনা পয়সায় দিয়ে দিতে হয়, সেটা তো ব্যবসার জন্য ক্ষতিকারক এবং সেটা নিয়ে কীভাবেই বা তিনি এই বিপুল ব্যয়ভার সামলাবেন। তো স্বাভাবিকভাবেই তিনি এতে রাজি হননি, কিন্তু তৎসত্ত্বেও তাকে কিছু পরিমাণ টিকিট দিতে বাধ্য করা হয়েছে এবং তিনি একটা ক্লোজ প্রক্সিমিটি লিস্ট তৈরি করেছিলেন যে যারা মেসির খুব কাছাকাছি যাবেন। সেখানে সেই সময়কার ক্রীড়ামন্ত্রীর নাম ছিলই না, সেখানে ছিল শাহরুখ খানের নাম, সৌরভ গাঙ্গুলির নাম এবং তখনকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম। তো স্বাভাবিকভাবেই সেখানে কোনো ক্রীড়ামন্ত্রীর নাম ছিল না, সেখানে কোনো তৃণমূল নেতার আত্মীয়ের নাম ছিল না, সেখানে কোনো চেনা জানা লোকদের সেলফি তোলবার কথা ছিল না। কিন্তু এই সব কিছুকে ভায়োলেট করে তখনকার যিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন তিনি, তৃণমূলের নেতারা প্রায় জোর জবরদস্তি ঢুকে যায় এবং স্বাভাবিকভাবেই অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সবই তো তাদের হাতে ছিল, তো তারা সেটাকে আটকাতে পারেনি। এর ফলে বিশৃঙ্খলা হয়েছে, স্কেপগোট করা হয়েছে শতদ্র দত্তকে। শতদ্র দত্তের বক্তব্য এটাই। দেখুন, যদি সেদিনকার ইভেন্টটা আপনি দেখেন তাহলে দেখবেন শতদ্র দত্তের কথার মধ্যে কিন্তু পয়েন্ট আছে। তিনি কিন্তু মাইক নিয়ে বারবার ঘেমে যাচ্ছেন, রুমাল দিয়ে ঘাম মুছছেন, জোরে জোরে চিৎকার করে বলছেন সামনে থেকে সরে যান। মেসির ছিল জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা, স্বাভাবিকভাবেই সেই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তার মধ্যে লোকজন ঢুকে সেলফি তুলছে কোমরে ঘাড়ে হাত দিয়ে। শতদ্র দত্ত চিৎকার করে যাচ্ছেন যে এটা করবেন না, এটা করা যায় না, কিন্তু ক্রীড়ামন্ত্রীর এবং তৃণমূলের বড় বড় নেতাদের সেদিকে ভ্রুক্ষেপ নেই, কোনো ভ্রুক্ষেপ নেই। তারা তাদের মতো ছবি তুলছে, তারা তাদের মতো সেলফি তুলছে, মেসিকে হাসতে বলছে, অদ্ভুত সব ব্যাপার স্যাপার ঘটেছে। অর্থাৎ শতদ্র দত্তের দায় অবশ্যই আছে, কারণ তিনি ইভেন্টটা অর্গানাইজ করেছে, তারা হয়তো আরেকটু বেশি কঠোর হওয়া উচিত। কিন্তু বাস্তবতার নিরিখে ভাবুন, পশ্চিমবঙ্গে বসে তিনি ব্যবসা করছেন, সেখানে প্রশাসকদের চটালে তো হবে না এবং সেই সরকার যেমন প্রতিহিংসা পরায়ণ ছিল তাহলে হয়তো তার ব্যবসা বাণিজ্যই লাটে উঠত। সুতরাং তাদেরকে একেবারে রাগিয়ে দেওয়া সম্ভব ছিল না তার পক্ষে। কিন্তু প্রশাসনের যে রেসপন্সিবিলিটি ছিল সেটা কিন্তু প্রশাসন পালন করতে 100% ব্যর্থ হয়েছে। প্রশাসনের দেখা উচিত ছিল শতদ্র দত্ত, যিনি ইভেন্ট অর্গানাইজার, যিনি যে ক্লোজ বা প্রক্সিমিটি লিস্টটা দিচ্ছে, সেখানে যাদের নাম নেই তারা যেন ভিতরে ঢুকতে না পারে, এটা প্রশাসনের এনশিওর করবার কথা, শতদ্র দত্তের নয়। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা যেটা মেসিকে দেওয়া হয়েছে সেটা প্রশাসনের নিশ্চিত করার কথা যে সেখানে কোনো বিঘ্ন ঘটছে কি না, শতদ্র দত্তের নয়। প্রশাসন কিন্তু সামগ্রিকভাবে এই সিচুয়েশনটা ম্যানেজ করতে ব্যর্থ হয়েছে এবং ক্রীড়ামন্ত্রীর হ্যাংলাপনা, কিছু তৃণমূল নেতার অকারণ হ্যাংলাপনা ইত্যাদি কারণে কিন্তু সাধারণ মানুষের সাথে একটা প্রতারণা করা হয়েছে, সেটাই বলা যায়। কিন্তু সেই প্রতারণাটা শতদ্র দত্ত করেছে সেটা কিন্তু বলা যাবে না, কারণ শতদ্র দত্ত কিন্তু চেষ্টা করেছে যাতে ইভেন্টটা ঠিকঠাকভাবে হয় এবং কলকাতার পর যে অন্যান্য জায়গায় ইভেন্টটা ছিল সেখানে কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি। তিনি জেলে ছিলেন, তৎসত্ত্বেও তার টিম এতটাই এফিশিয়েন্ট ছিল যে সেখানে কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা বা দুর্ঘটনা কিচ্ছু ঘটেনি।
সেখানে খুব স্মুথ ওয়েতে প্রোগ্রামটা হয়েছে। বোম্বেতে তো সচিন তেন্ডুলকরও প্রেজেন্ট ছিল লিওনেল মেসির সাথে, সেখানেও কোনো বিশৃঙ্খলা হয়নি। সুতরাং স্বাভাবিকভাবেই শতদ্র দত্তের উপর এখানে দায় চাপানোটা আমার মনে হয় লজিক্যালি ইনকারেক্ট হবে। এখানে দায় যদি থাকে সেই সময় ক্রীড়ামন্ত্রী, প্রশাসনের এবং সামগ্রিকভাবে একটা পলিটিক্যাল কালচারে যারা সব কিছুকে নিজের করায়ত্ত করে রাখতে চায়। টালিগঞ্জ আমার হাতের মুঠিতে থাকবে, সবাইকে আমার সাথে বা আমাদের সাথে সেলফি তুলতে হবে, সবাইকে আমাদের সাথে বসে গল্প করতে হবে, আমাদের সাথে ক্যামেরায় একসাথে তাকিয়ে হ্যালাল করে ছবি তুলতে হবে। এই যে একটা পলিটিক্যাল কালচার, যে কোনো একটা সেলিব্রিটি দেখলেই তার হাতে গায়ে পায়ে জড়িয়ে তাকে নিয়ে ছবি তুলে সেই সেলিব্রিটি যে আমার সেটা প্রমাণ করার যে এমন একটা মরিয়া চেষ্টা পলিটিক্যাল কালচারের অংশ হয়ে গেছিলো পশ্চিমবঙ্গে, এটার জন্য সেই কালচারটাও দায়ী। হাতে ক্ষমতা আছে, কেউ কিছু বলতে পারছে না, সব জায়গায় অ্যাক্সেস আছে। এখন অ্যাক্সেসটা পেয়ে সেটাকে কিভাবে ভুল করে ব্যবহার করতে হয় এবং কিভাবে সার্বিকভাবে বাঙালির মান সম্মান তলাইতে নিয়ে যেতে হয় সেটা তারা করে দেখিয়েছেন এবং আলটিমেটলি সেটাই হয়েছে। সেই জন্য লিওনেল মেসি যখন আর্জেন্টিনা গিয়ে ভিডিও শেয়ার করেছিলেন এই ইন্ডিয়া ট্যুরে, সেখানে কিন্তু কলকাতার যুবভারতী কোনো ফুটেজ ছিল না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু এই বিষয়টি মনে রেখেছেন এবং তার মনে কী থাকবে যে কলকাতায় এরকম একটা কিছু হয়েছিল, তো এটা সামগ্রিকভাবে কলকাতার মান সম্মানের প্রশ্ন, বাংলার মান সম্মানের প্রশ্ন, তাই না? সেখানে তো আমাদের একটু খোট থেকেই গেল। তো এই যে পলিটিক্যাল কালচার, হ্যাংলাপোনার কালচার, সেটা কিন্তু পাল্টানোর সময় এসেছে বলেই আমার মনে হয় এবং সেটা কিন্তু পাল্টাবে ধীরে ধীরে। এবং একই সাথে যারা এই কাণ্ডটি ঘটিয়েছিলেন বা যাদের অদ্ভুত ব্যবহারের জন্য এই কাণ্ডটি ঘটেছিল তাদেরকেও ভাবতে হবে যে আমরা কি এটা মোরালি ঠিক করেছিলাম। কারণ সাধারণ মানুষ কিন্তু এই টাকাটা আর ফেরত পাবে না। যে যতবারই বলুন যে টাকাটা ফেরত দেওয়া হবে সেটা সম্ভব নয়, কারণ এই টাকাটা খরচ হয়ে গেছে। তাদের যতখানি প্রফিট হয়েছে সেটা হয়তো তারা দিতে পারেন, সেটা কিন্তু সেটা নাও দিতে পারেন। আমার মনে হয় না কোর্ট এখানে কোনো রাইট ওয়ে ডাইরেকশন দিতে পারে যে তুমি টাকা ফেরত দিয়ে দাও। আমার মনে হয় না, কারণ টিকিট কেটেছেন, মেসিকে আনা হয়েছে, তিনি দেখতে পারেননি, সেটা প্রশাসনের ভুলের জন্য, প্রশাসনের অপদার্থতার জন্য। তো সার্বিকভাবে সিচুয়েশনটা আমার এরকমই মনে হয়। এখন নিশীথ প্রামাণিক ক্রীড়ামন্ত্রী হয়েছেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও হয়েছেন তার সাথে। তিনি বলেছেন যে মেসির ফাইল খোলা হবে এবং যে দোষী তাকে শাস্তি দেওয়া হবে। তো সার্বিক আলোচনার ভিত্তিতে এবং শতদ্র দত্তের সেদিনকার ফুটেজ ইত্যাদি দেখবার পর আমার ব্যক্তিগতভাবে কোনোভাবেই মনে হয় না শতদ্র দত্ত একাদশী। তার যদি রেসপন্সিবিলিটি থাকেও সেটা খুব কম পার্সেন্টেজ। বেশিরভাগ যে রেসপন্সিবিলিটি দ্যাট শুড গো টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড দ্য পলিটিক্যাল কালচার অফ ওয়েস্ট বেঙ্গল। আমার মনে হয় সেটাই মূল বিপর্যয়ের কারণ। এই ছিল আজকের ভিডিও। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।